বিয়ের আগে ইন্টিমেট হওয়াটা ঠিক নয় শৌখিন। আমার খুব ভয় করছে। যদি বাবা মা এই ব্যাপারে জানতে পারে তাহলে অনেক বড় বিপদ হতে পারে। কামন আদিতা, এটা আধুনিক যুগ, অথচ এখনও তুমি সে ব্যাক ডেটেডই থেকে গেলে। তাছাড়া আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিছুদিন পরে আমরা বিয়ে করব। তাহলে তোমার সমস্যা কোথায় আদিতা? নাকি তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভালোবাসো না? শৌখিন কথাটা বলা মাত্রই আদিতা শৌখিনের ঠোঁটের উপর একটা আঙুল রেখে বলল, আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা ভালো আমি আমার নিজেকেও বাসিনি শৌখিন। তোমার জন্যই তো আমি নতুন একটা জীবন পেয়েছি, মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে শিখেছি। কিন্তু এই ব্যাপারটা আমার ভালো লাগছে না শৌখিন। কোথাও কোথাও আমার বিবেকে বাধা দিচ্ছে। চলো না যান, আমরা আজকে বিয়ে করে ফেলি। এরপর তোমার আর আমার মাঝে আর কোনো দেওয়াল থাকবে না। আর ইউ ক্রেজি আদিতা? তুমি খুব ভালো করে জানো আমার পাপা একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি তার একমাত্র ছেলের বিয়ে কখনোই যেন তেনভাবে দেবে না। আমাদের বিয়ে অনেক ধুমধাম করে হবে। সারা শহরে মানুষ জানবে শৌখিন মির্জার বিয়ে হয়েছে। আমার পাপা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি বিয়ের জন্য আমার পাপাকে খুব সহজে ম্যানেজ করে দিতে পারবো। কিন্তু সমস্যাটা তোমার হবে। তুমি না বলেছিলে তোমার বাবা একজন নামকরা বিজনেসম্যান, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফিরতে একটু দেরি হবে। আদিতা আমতা আমতা করে বলল, হ্যাঁ জান, বাবা একটা কাজে আটকে পড়ে গিয়েছেন। আদিতা কথাটা বলা মাত্রই শৌখিন আদিতার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, তোমার বাবা দেশে ফেরা মাত্রই আমরা বিয়ে করে নেব। এখন আর কোনো কথা নয়, জাস্ট ফিল দিস মোমেন্ট। বলে শৌখিন আদিতাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আদিতার অধরে নিজের অধর মিলিয়ে দেয়। আদিতারও তার ডাকে সাড়া দেয়। ধীরে ধীরে অনাবৃত হয় দুটি দেহ। দুজনে মেতে ওঠে এক আদিম খেলায়। বদ্ধরুমের চার দেয়ালে সাক্ষী হয় আদিতার আর্তনাদের। সাদা বিছানার উপর দুটো নিস্তেজ অনাবৃত দেহ পড়ে রয়েছে। সাদা বিছানায় রক্তের লাল লাল ছোপ ফুটে উঠেছে। আদিতা বিছানা ছেড়ে উঠতে গিয়ে ব্যথায় কুঁকিয়ে উঠল। তৎক্ষণাৎ তার ফোন বেজে উঠল। আদিতা বেডশিট গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে ফোনের স্ক্রিনে মা নামটা জল করতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। আদিতা ফোন রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে কল কেটে গেল। আদিতা এতে যেন হাঁপ ছেড়ে বাঁচল। আদিতা ফোন রেখে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই পুনরায় ফোন বেজে উঠল। আদিতা বিরক্তি নিয়ে ফোন রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে শায়লা খন্দকার বলল, তুই কেমন আছিস মা? আমি কেমন আছি সেটা তোমার না জানলেও চলবে মা। তুমি কেন ফোন দিয়েছো সেটা বলো। তোর কপাল খুলে গেছে রে মা। অনেক বড় পরিবার থেকে তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। উৎস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উৎস তালুকদার স্বয়ং নিজে তোকে পছন্দ করে আমাদের বাড়িতে বিয়ের সম্মত নিয়ে এসেছে। ছেলে দেখতে একদম নায়কের মতো। আমি নিজেই তার থেকে চোখ ফেরাতে পারছি না। তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয় মা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। সেরকম হলে তারা আজকে বিয়ের দিনক্ষণ ঠিক করে যাবে। ঠিক আছে মা, আসছি আমি। অতঃপর আদি ফোন রেখে দিয়ে বিছানায় শুয়ে থাকা শৌখিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এর জন্যই ফর্সা ছেলেদের আমার পছন্দ হয় না। ফর্সা ছেলেদের চেহারার মধ্যে কেমন একটা বলদা বলদা ভাব লুকিয়ে থাকে। বলদা ছেলেটা বুঝতেও পারলো না তাকে কাছে পাওয়ার প্ল্যানটাই আদি তার করা। সে বুঝতে পারেনি আমি কখন ছলে বলে কৌশলে তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করে নিয়েছি। এখন তোকে আমার না হলেও চলবে। বলে আদিতা শৌখিনের শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে বলল, টাটা, খতম, গুড বাই। তোমার মাথা ঠিক আছে শাইলা? এসব তুমি কি বলছো? বড় মেয়ে রেখে ছোট মেয়ে বিয়ে দেওয়াটা আমাদের সমাজ ভালো চোখে দেখবে না। সবাই বলবে বড় মেয়ের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই তার বিয়ে হচ্ছে না। অথচ আমার মেয়েটা খাঁটি সোনা, যাদের কলঙ্ক থাকলো আমার মেয়ের কোনো কলঙ্ক নেই। আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। বর্তমানে যৌতুক ছাড়া মেয়ে বিয়ে দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। দুইটা মেয়েকে বিয়ে দিতে গেলে অনেক টাকার প্রয়োজন। সেখানে আমরা একটা সুযোগ পেয়েছি। তারা শুধুমাত্র আদিকে চায়, এছাড়া তারা আর কিছুই নেবে না আমাদের থেকে। তুমি একটু বোঝার চেষ্টা করো, এমন সুযোগ বারবার আসবে না। অনেক বড় লোক এনারা। আমাদের মেয়ে তাদের বাড়িতে রাজরানীর মতো থাকবে। এত লোভ ভালো না শাইলা, লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মেয়ের শিক্ষার জন্য না হয় একটু লোভী হলাম। আদিকে ফোন দিয়েছিলাম, আদি এক্ষুনি চলে আসবে। তুমি বরং মেহমানদের কাছে যাও,
দেখো তাদের কিছু লাগবে কিনা। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু আদ্রি কোথায়? তুমি আদ্রিকে চেনো না? বাড়িতে অপরিচিত কেউ আসলে আদ্রিকে কখনো তাদের সামনে যেতে দেখেছো? আদ্রি সবসময় নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করে। আমিও আদ্রির ব্যাপারে কিছু বলিনি তাদেরকে। একবার ভালোই ভালো বিয়েটা মিটে যাক, তারপর আদ্রির ব্যাপারে সবাইকে জানাবো। ড্রয়িং রুমে উৎসসহ উৎসের গোটা পরিবারের সদস্যরা বসে রয়েছে। এরই মধ্যে আদি সেখানে উপস্থিত হয়। তার পরনে রয়েছে স্লিভলেস ব্লাউজের সাথে পাতলা ফিনফিনে একটা শাড়ি। তাকে এর রূপে দেখে পরিবারের সদস্যদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে যায়। উৎস অনেক অবাক হয়ে যায়। সে ভেবেছিল তার সন্দেহকন্যা হয়তো লজ্জাবতী পাতার ন্যায় হবে, যাকে ছুঁয়ে দিতেই লজ্জায় একদম নুয়ে পড়বে। কিন্তু তার সন্দেহ কন্যাকে এমন খোলামেলা পোশাকে দেখবে এমনটা আশা করেনি উৎস ভাবল সে একবার আদিতার সাথে নিজে কথা বলবে, কিন্তু কিভাবে আদিতার সাথে দেখা করার কথাটা তুলবে বুঝতে পারছিল না। তাকে হাসপাস করতে দেখে উৎসের দাদু বলল, আমাদের যা জানার জেনে নিয়েছি। আমার মনে হয় যারা বিয়ের নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে তাদের নিজেদের মধ্যে কথা বলা উচিত। দাদু ভাই, তুমি বরং আদ্রিকে নিয়ে ছাদে যাও, নিজেদের মধ্যে কথা বলে নাও। উৎস যেন এই কথাটার অপেক্ষায় ছিল। উৎস সাথে সাথেই বলল, ঠিক আছে দাদু, যাচ্ছি আমরা। সাদু রেলিং করে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে আদিতা আর উৎসব। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আদিতা বলল, আপনি অনেক হট অ্যান্ড কিউট দেখতে। শ্যাম বর্ণের ছেলে আমার ভাল লাগে। আপনি একদম পারফেক্ট আমার জন্য। আদিতার কথায় উৎস সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে বলল, কিছুদিন আগে যে মেয়ের চোখে আমি লজ্জা ভয় দেখেছিলাম, মাত্র কয়েকদিনের সেই মেয়েটা এতটা চেঞ্জ হয়ে গেল কিভাবে? নাকি আমার কোথাও ভুল হচ্ছে? এটা কি সত্যি আমার সন্ধ্যাকন্যা নাকি অন্য কেউ? আপনি সিগারেট খান মিস্টার হ্যান্ডসাম? আদিতার প্রশ্নে থতমত খেয়ে গেল উৎস মনে মনে বলল, মেয়ে মানুষ গিরগিটির থেকে অতি দ্রুত রং বদলায়। আমার সেদিনের দেখা সন্ধ্যাকন্যা আর এই মেয়েটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সন্ধ্যাকন্যা এত দ্রুত কিভাবে নিজেকে পরিবর্তন করে নিল? উৎসের থেকে রেসপন্স না পেয়ে আদিতা আবারও বলল, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি মিস্টার হ্যান্ডসাম। না, সিগারেট খাই না। কেন খান না? সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু চুমু নয়। বিয়ের পর যদি কখন আপনার সিগারেট খেতে মন চায়, আপনি সিগারেট না খেয়ে আমার ঠোঁটে চুমু খাবেন, তাহলে দেখবেন আপনার সিগারেটের নেশা কেটে যাবে। আদিতার এমন লাগামহীন কথায় স্থির থাকতে পারল না উৎস বলল, একটা কথা বলো তো, আপনি কি সত্যি সেদিন সন্ধ্যাবেলায় দেখা আমার সন্ধ্যাকন্যা? সেদিনের আপনি আর আজকের আপনির মধ্যে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনি সত্যি আমার সন্ধ্যাকন্যা তো? উৎসের কথায় আদিতা মনে মনে বলল, ও, তার মানে এই ব্যাপার। এই হ্যান্ডসাম তাহলে আমাকে নয় বরং আপুকে পছন্দ করেছে। ভাবছে সেদিন সন্ধ্যাবেলায় আমাকে দেখেছে, কিন্তু আমি যে তাকে প্রথম দেখেছি এটা বলা যাবে না। তাহলে বুঝে যাবে ছেলেটা আমি তার সন্ধে কন্যা না। আমি কিছুতেই এই হট হ্যান্ডসাম বড়লোক ছেলেকে হাতছাড়া করতে পারবো না। বলে আদিতা উৎসের মুখে তর্জনী আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল, আপনি আমার চোখ দেখেও বুঝতে পারছেন না মিস্টার হ্যান্ডসাম আমি আপনার সন্ধে কন্যা। হয়তো আমার কথাবার্তায় আপনি অবাক হয়েছেন। যে মানুষটার সাথে সারা জীবন কাটাতে হবে তার সাথে বিয়ের আগে থেকে যত ফ্রি হতে পারবো, বিয়ের পরে ঠিক তত তাড়াতাড়ি সবটা মানিয়ে নিতে পারবো। আমি আপনার স্ত্রী হবার আগে আপনার ভালো বন্ধু হতে চাই মিস্টার হ্যান্ডসাম। উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড? উৎস নিজের হাতটা আদিতার দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি আমার সন্ধ্যাকন্যার একজন ভালো বন্ধু হতে চাই। সেদিনই উৎস আর আদিতার বিয়ের দিনক্ষণ পাকা হয়ে যায়। আদিতা উৎস দুজনেই রাতভর ফোন আলাপ দেখা সাক্ষাৎ করতে থাকে। আদিতা সেই সুযোগে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন উপস্থিত হয়। সজল খন্দকার তার সামর্থ্য অনুযায়ী বিয়ের আয়োজন করেছেন, যেন কোথাও কোনো ত্রুটি না থাকে। তার এত ব্যবস্থার মধ্যে তিনি আদ্রির কথা ভুলে যাননি। তিনি আদ্রির রুমে এসে দেখে আদ্রি একটা সাদামাটা 3 পিস পরে তার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে রয়েছে।
তিনি এসে আদ্রির কাছে হাত দিতেই আদ্রি চমকে উঠে বলল, কে? আমি মা। সজল খন্দকারের কথা শুনে আদ্রি পেছনে ফিরে বলল, ওইদিকে সব ঠিকঠাক আছে তো বাবা? হ্যাঁ মা, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। জামাই বাবাজি গতরাতে আমাদের বাড়িতে এসেছিল। আমার হাতে 50,000 টাকার বান্ডিল ধরিয়ে দিয়েছিল। আমি রাখিনি। আমি নিজে যতটুকু পেরেছি করেছি। তবে তোর জন্য আমার খারাপ লাগছে রে মা। বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছি। মানুষ তোকে অনেক কথা শোনাবে রে মা। এইসব নিয়ে তুমি ভেবো না বাবা। আমি চাই আমার আদি ভালো থাকুক। আদি সবসময় আফসোস করতো সে কেন বড়লোকের ঘরে জন্ম নিল না, কেন এমন একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হতে হলো তাকে। এবারে আদি সেই চাওয়াটা পূরণ হবে বাবা। আমার আদি সুখী হলে তাতেই সুখ আমার। তুমি যাও বাবা। তুই আমার মেয়ে, এটা ভাবতেই গর্বে আমার বুকটা ভরে ওঠে। আমার মেয়ে একটা রত্ন। এমন রত্ন যে পাবে তার জীবন সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। আমি দোয়া করি মা, তুই জীবন অনেক অনেক সুখী হ। কোনো দুঃখ যেন তোকে স্পর্শ করতে না পারে। আদির বিয়েটা ভালোই মিটে যাক। এরপর একটা ভালো রাজপুত্রের সাথে আমি আমার রত্ন তুলে দিব। আদ্রি সজল খন্দকারের কথায় তাকে জড়িয়ে ধরে বলল, আমি চলে গেলে তোমাদেরকে দেখবে কে বলো তো? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি সারা জীবন তোমাদের সাথেই থাকতে চাই বাবা। মেয়েরা চাইলেও সারা জীবন বাবার বাড়িতে থাকতে পারে না রে মা। একদিন না একদিন বাবা মায়ের সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে হয়। আদ্রি কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে বর এসেছে চিৎকার শুনতে পায়। আদ্রি তৎক্ষণাৎ সজল খন্দকারের বুক থেকে মাথা তুলে বলল, তুমি যাও বাবা, বরপক্ষ চলে এসেছে। নিজের খেয়াল রাখিস মা। বলে সজল খন্দকার আদ্রির রুম থেকে বেরিয়ে আসার আগেই শায়লা খন্দকার হন্তদন্ত হয়ে ছুটে এলো। তাকে দেখতে কেমন বিধ্বস্ত লাগছে। ললাটে বিন্দু বিন্দু খাম সৃষ্টি হয়েছে। তার এমন অস্থিরতা দেখে সজল খন্দকার এগিয়ে এসে বলল, তোমাকে এমন দেখাচ্ছে কেন শাইলা? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, সর্বনাশ হয়ে গেছে। এত বর্ণিতা না করে বলবে তো কি হয়েছে? আদি সে সকালে পার্লারে গিয়েছে, অথচ দুপুর গড়িয়ে যাচ্ছে। কিন্তু আসছে না দেখে আমি আদির রুমে গিয়েছিলাম। আদি আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে চলে গিয়েছে। কথাটা শোনা মাত্রই সজল খন্দকার মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। আদ্রি এগিয়ে এসে তাকে নিচ থেকে তুলে বিছানায় বসিয়ে পানি খাইয়ে দিয়ে শায়লা খন্দকারের দিকে এগিয়ে এসে বলল, আদি কোথায় গিয়েছে কিছু বলেছে? আদি তো বলেছিল সে উৎসকে ভালোবাসে। তাহলে আদি কেন বিয়ের আসর ছেড়ে চলে গেল? শায়লা আদ্রির হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল। তুই নিজেই পড়ে দেখ। আদ্রি চিরকুটখানা নিয়ে পড়তে শুরু করলো। আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি কয়েকদিন যাবৎ উৎসবের সাথে মিশে বুঝতে পেরেছি আমি যেমন ছেলে চাই উৎস তার বিপরীত। উৎসব ব্যাকডেটেড মেয়ে পছন্দ করে। উৎসকে বিয়ে করা মানে আমার পায়ে বেরি পড়ে যাওয়া, খাঁচায় বন্দি পাখি হয়ে যাওয়া। আমি উৎসের চাওয়া অনুযায়ী বোরকা হিজাব পরে নিজেকে মুড়ে রাখতে পারবো না। আমি লাইফটাকে এনজয় করতে চাই। তাছাড়া উৎসের নিজের বলতে কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আমি উৎসের থেকেও বড়লোক ছেলে ডিজার্ভ করি। আমি এই বিয়ে করবো না বলে অনেক দূরে চলে এসেছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। অবশ্য চেষ্টা করলেও লাভ হবে না, কারণ যে নিজে থেকে হারিয়ে যায় তাকে হাজার খোঁজাখুঁজি করলেও খুঁজে পাওয়া যায় না। ভালো থেকো তোমরা। ইতি বাবার অপছন্দের মেয়ে আদিতা। সবটা শুনে সজল খন্দকার বলল, এখন কি হবে শাইলা? আমার মান সম্মান কিছুই রাখলো না তোমার আদরের মেয়ে। সে বিয়ে করবে না আগেই বলতে পারতো। বিয়ের আয়োজন করতে গিয়ে কতগুলো টাকা দেনা হতে হয়েছে, সেসব না হয় বাদই দিলাম। বরপক্ষ একবার যদি জানতে পারে বিয়ের কোণে পালিয়েছে, সবাই আমাদের মুখে থুতু দিবে। আমার তো মরা ছাড়া কোনো গতি থাকবে না শাইলা। উপায় একটা আছে বলে শায়লা খন্দকার আদ্রির দিকে এগিয়ে এসে আদ্রির হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, একমাত্র তুই পারিস আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে।